নমস্কার, আমি সর্বাণী অন ই প্রোমো সর্বাণী। এই চ্যানেলটা আমি সবসময় চেষ্টা করেছি আপনাদের সামনে নতুন কিছু তুলে ধরতে। তাই আজ 22শে নভেম্বর, আজ প্রখ্যাত নেতাজি রিসিচার শ্রী নন্দ মুখার্জির 90th বার্থ অ্যানিভার্সারি। তাই আমি চেষ্টা করেছি ওনারই কিছু জানা অজানা তথ্যগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে। নেতাজির সাডেন ডিসঅ্যাপিয়ারেন্স নিয়ে শ্রী নন্দ মুখার্জি বহু কাজ করে গেছেন। আসুন জেনে নিই ওনারই পরিবারের পক্ষ থেকে, আর শুনে নিই উনি কী কী কাজ করে গেছেন। নেতাজিকে যারা ভালোবাসেন, আশা করি আমার এই প্রোগ্রামটা ওনাদের খুব ভালো লাগবে। Hello viewers, I'm Aditya Mukherjee and today we are here to learn about a very renowned researcher, late Mr. Nanda Mukherjee, and this is his house. This is where he resided. I must tell you in that context, he's also the immediate younger brother of veteran music director and singer Mr. Shoilin Mukherjee. And let's take a tour inside his abode where he resided for 83 years. This is his house. আজ 22শে নভেম্বর প্রখ্যাত নেতাজি, স্বামী বিবেকানন্দ ও অন্যান্য মনীষীদের গবেষক প্রয়াত শ্রী নন্দ মুখোপাধ্যায়ের 90তম জন্মবার্ষিকী। আজ আমি তার জন্মবার্ষিকী উপলক্ষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পরিবেশন করছি আমার পরিবারের পক্ষ থেকে। আমার নাম অদ্বিতীয়া মুখার্জি, সম্পর্কে আমি নন্দ মুখোপাধ্যায়ের নাতনি। আজ আমি আমার ঠাকুরদাদা শ্রী নন্দ মুখোপাধ্যায় সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরতে চাই কিছু তথ্য, যেগুলো অনেকের কাছেই অজানা। আমার দাদা প্রাথমিকভাবে ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিসের একজন ক্লাস 1 সার্ভিস হোল্ডার ছিলেন, যেটিকে সংক্ষেপে বলা হয় IRTS 1956 ব্যাচ। মাত্র 26 বছর বয়সে উনি ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিসেসে যোগদান করেন এবং ইস্টার্ন ও সাউথ ইস্টার্ন রেলওয়ের বিভিন্ন ডিভিশনে উচ্চ পদে কর্মরত ছিলেন। প্রসঙ্গত বলে রাখি, মাত্র 36 বছর বয়সে ওনাকে রেলওয়ে বোর্ড রেলওয়ে ট্রাফিক প্ল্যানিং কমিটিতে নিযুক্ত করেন। 1979 সালে ওনাকে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া পূর্ব ভারতের ফুড গ্রেন সাপ্লাইয়ের দায়িত্বভার দিয়ে ডেপুটেশনে নিয়ে যান। তখন থেকে 1983 সাল পর্যন্ত ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার বিভিন্ন উচ্চ পদে চাকরিতে ছিলেন। 1977 সালে উনি প্রেসিডেন্টস মেরিটোরিয়াস সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হন। হ্যাঁ, এ তো গেল আমার দাদার কর্মজীবন সম্পর্কে। লেখক হিসেবে ওনার প্রথম আত্মপ্রকাশ রচনার বই দিয়ে। তার মধ্যে স্কুল এসেস অফ দ্য ডে ইত্যাদি তখনকার দিনের ছাত্রছাত্রীদের মধ্যে সাড়া ফেলে দেয়। এরই সঙ্গে চলতে থাকে নেতাজি সুভাষচন্দ্র বসু, রাজা রাধাকান্ত দেব ও আমাদের তদান্তলীন সামাজিক সমস্যা ও পরিকাঠামো নিয়ে লেখালেখি দৈনিক পত্রপত্রিকায়। আজ আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে তাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বরেণ্য নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে তুলে ধরব।
ওনারই গবেষণা ভিত্তিক বহু প্রকাশিত বই থেকে। শ্রী দেবকুমার মুখোপাধ্যায়, যিনি আমার বাবা এবং শ্রী নন্দ মুখোপাধ্যায়ের পুত্র, তিনি আজ আমাদের সাথে আছেন এবং তিনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য তার ছোটবেলা থেকে তিনি যেভাবে তার বাবাকে অর্থাৎ আমার ঠাকুরদাকে দেখেছেন সেই নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে ভাগ করে নেবেন এবং আমরা আশা করব আপনাদের ভালো লাগবে এই ডকুমেন্টারিটা এবং আমরা আশা করব আগামী দিনেও আমাদের আগামী কাজগুলোতে আপনাদের আমাদের পাশে পাবো। ধন্যবাদ। নমস্কার, আমি দেবকুমার মুখার্জি। প্রসঙ্গত আমার মেয়ে অদ্বিতীয়া যেমন বলল আমার বাবার সম্পর্কে, আমি আপনাদের প্রথমেই সশ্রদ্ধ চিত্তে আগে আমার নমস্কার জানাতে চাই। টুকরো কিছু কথা নন্দ মুখার্জির সুযোগ্য নাতনি অদ্বিতীয়ার মুখ থেকে আপনারা শুনলেন এবং আমার বাবা ছিলেন রেলওয়ে ক্যাডারের একজন ক্লাস 1 অফিসার এবং বলাই বাহুল্য যে ওইরকম কঠিন চাকরি করতে আমি বাবাকে দেখেছি। উনি রেলওয়ে ক্যাডারে ছিলেন, ইন্ডিয়ান রেলওয়ে ট্রান্সপোর্টেশন সার্ভিস 1956। 1974 সালে উনি চলে আসেন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে ডেপুটেশনে অ্যাজ চিফ অফ ফুড গ্রেন মুভমেন্ট ইস্ট জোন অর্থাৎ পূর্ব ভারতের চার্জে। তখন থেকে 1983 অবধি উনি ছিলেন ফুড কর্পোরেশনের বিভিন্ন বিভাগে ট্রান্সপোর্টেশন ফুড মুভমেন্টের উচ্চ পদাধিকারী একজন মানুষ। খুব সংক্ষেপে বলতে গেলে যে বাবার কর্মজীবন নিয়ে বলতে গেলে এই ডকুমেন্টারিতে সব কথায় আমি কুলোতে পারবো না। কি অপরিসীম পরিশ্রম করতে জানতেন এবং জীবন ভোর শুধু পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, নেতাজিকে নিয়ে পাগলামি, বিবেকানন্দকে নিয়ে পাগলামি, বিভিন্ন মনীষীদের নিয়ে পাগলামি, এই করে উনি 36টি প্রবন্ধ রচনা করেন এবং কোনোটাই গল্পভিত্তিক নয়। আমি আবারও উচ্চারণ করতে চাই, গল্পভিত্তিক নয়। রীতিমতো কঠোর পরিশ্রম করে তখনকার দিনে উনি ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরিতে যখন প্রথম লেখালেখি শুরু করেন, বিদেশ যাত্রা করেননি, উনি সূচনা করেন নেতাজির বিভিন্ন নথিপত্র তখনকার দিনে যারা প্রবন্ধকার ছিলেন তাদের বই থেকে সংগ্রহ করে লেখা শুরু করেন এবং প্রথম যে 1970 সালে প্রকাশিত হয় নেতাজি থ্রু জার্মান লেন্স, এই বইটা দিয়ে ওনার আত্মপ্রকাশ আপনারা শুনেছেন। তার আগে উনি বিভিন্ন এসেস অফ দ্য ডে, স্কুল এসেস বলে এইসব ধরনের বই উনি লিখতেন 1950-এর দশকে। এই যে আপনারা রেজিস্টারটা দেখতে পাচ্ছেন, এইখানে দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে কোনো মানুষ তার জীবদ্দশায় প্রত্যেকটি সাল ধরে কোন কোন নিউজ পেপারে উনি কি কি টপিক নিয়ে লিখতেন সেইগুলোর উল্লেখ উনি করে গেছেন এবং ওনার বিভিন্ন সময় যেসব বই পাবলিশড হয়েছে, প্রকাশনায় ছিল, তার যেসব রিভিউ সেগুলো সযত্নে সেই সব কাটিং উনি রেখে গেছেন। এবং আরো যেটা বড় কথা বলবো যে আপনি শুনেছেন যে রাজা রাধাকান্ত দেবের উপরেও আমার বাবা রিসার্চ করে গেছেন এবং উনি প্রথম একজন ভারতীয় যিনি তদানীন্তন আকাশবাণীতে রাজা রাধাকান্ত দেবকে নিয়ে একটা স্পিচ দিয়েছিলেন। এটা একটা ছোট্ট রাইট আপ আমরা খুঁজে পেয়েছি। প্রসঙ্গে আসি যে বাবা তার লেখক জীবনে বহু কাজ তো করেছেন। আজকে স্বনামধন্য আমাদের শ্রী সুভাষচন্দ্র বোসকে নিয়ে যে নানা তথ্য তার সাডেন ডিসঅ্যাপিয়ারেন্স নিয়ে উঠে এসছে, আজকের দিন বলছে আপনারা এই যে সাইগনে প্লেন ক্র্যাশের যে ঘটনা দিয়ে সমগ্র ভারতবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে, সেটাকে উনি সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে গেছেন। কারণ আমি সংক্ষেপে বলতে গেলে তুলে ধরতে চাই, ওনার এই যে বইটি আছে আমি আপনাদের সামনে একটু দেখাতে চাই বইটি, যে নেতাজির অন্তর্ধান রহস্য ও আন্তর্জাতিক চক্রান্ত। এই বইটি আর এডিশনে নেই, এটি 8টি এডিশন হয়ে বন্ধ হয়ে যায়। সমস্ত ইন্ডিয়া অফিস লাইব্রেরি অ্যান্ড রেকর্ডস লন্ডনের নথি থেকে উনি তুলে ধরেন। আরেকটি বই আছে সুভাষচন্দ্র বোস দ্য ব্রিটিশ প্রেস ইন্টেলিজেন্স অ্যান্ড পার্লামেন্ট, সেইখানে উনি সমস্ত উন্মোচন করে দিয়ে যান এবং পরিসংখ্যান ও তথ্য দিয়ে উনি বুঝিয়ে দেন যে 18ই অগস্ট 1945-এ যে প্লেন ক্র্যাশের ঘটনা তুলে ধরা হয়ে গেছিল, সারা ভারতবাসীর কাছে মানে হাসি পাচ্ছে বলতে যে ইন্টেলিজেন্স রিপোর্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং ব্রিটিশ গভর্নমেন্টেরও
কোথাওই তার উল্লেখ পাওয়া যায়নি, তার কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। এবং আপনারা জানেন যে জাস্টিস মুখার্জিস কমিশন তারাও কিন্তু তুলে ধরেছেন যে এই ফ্যাক্টটি ঠিক নয়। পরে আপনারা জানেন যে নেতাজির নাম করে যে রেনকুজি মন্দিরে যে অ্যাশেস প্রিজার্ভ করা রয়েছে তার ডিএনএ টেস্ট করেও দেখা যায় যে সেটা সুভাষ বোসের সাথে সুভাষ বোসের পারিবারিক কোনো সংযোগ নেই। ডিএনএ টেস্টে সেটা রিভিল করছে না এবং এটা বলেই দেওয়া হয়েছে ওটা সুভাষ বোসের অ্যাশেজ নয়। দ্বিতীয় যেটা পয়েন্ট আমি তুলে ধরতে চাই, ওনার সন্দেহের উদ্রেক হয় সেই 70-এর দশক থেকে, যখন থেকে উনি বিশ্বাস করতে শুরু করেন যে যখন ডিক্লেয়ার করা হয়েছে সাইগনের প্লেন ক্র্যাশে নেতাজির জীবনাবসান ঘটে, আমি আবারও বলছি নেতাজির জীবনাবসান ঘটে সাইগনে প্লেন ক্র্যাশে, তথ্য বলছে ওই সময় সাইগনে কোনো প্লেন ক্র্যাশ হয়নি। এটা পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 বলতে গেলে যে যিনি ডক্টর, জাপানিজ ডক্টর যিনি ওই টিমে ছিলেন, যিনি নাকি নেতাজির দেহাবশেষ প্রথম উনি দেখেন, চন্দ্র বোস বলে উনি রিপোর্টে উল্লেখ করেছেন, তো সেই ডাক্তার ডিক্লেয়ার করছেন যে সুভাষ বোস এক্সপায়ার্ড ডিউ টু 3rd ডিগ্রি বার্ন। এবং যখন ওনাকে হসপিটালাইজ করা হয় জাপানিজ একটি হসপিটালে, তো 3rd ডিগ্রি বার্ন, এবং উল্লেখ করছেন যে দ্য বডি ওয়াজ কমপ্লিটলি চার্ড। ওয়ান সেকেন্ড আই রিপিট, কমপ্লিটলি চার্ড মানে সম্পূর্ণ পুড়ে গেছে। তো তাহলে কি করে একজন ডাক্তার বা কোনো মানুষই আইডেন্টিফাই করতে পারে যে এটা সুভাষ বোসেরই বডি? এটা কি জোর দিয়ে বলা যায় যে ওই বডিটি নেতাজি সুভাষচন্দ্র বোসের? সেইখান থেকে 70 সাল থেকে এই ডাউটটা ওনার মধ্যে ঢুকে যায়। তখন থেকে শুরু করেন উনি নিরন্তর গবেষণা। এবং আমি তুলে ধরতে চাই, এইখানে দেখুন ইন্ডিয়া অফিস লাইব্রেরি অ্যান্ড রেকর্ডস লন্ডনের বেশ কিছু চিঠি তদানীন্তন ডিরেক্টর মিস্টার ব্লুমফিল্ড, বিসি ব্লুমফিল্ড, যিনি ডিরেক্টর ছিলেন ইন্ডিয়া অফিস লাইব্রেরি অ্যান্ড রেকর্ডসের, আমার কাছে আরো নথি রয়েছে, তার সাথে তার আলাপচারিতা। এবং অবশ্যই নাম করব তদানীন্তন যিনি লাইব্রেরি ইনচার্জ ছিলেন ইন্ডিয়া অফিস লাইব্রেরি অ্যান্ড রেকর্ডস লন্ডনের, শ্রীমতী প্রতিভা বিশ্বাস। আমি জানি না উনি আর এই জগতে আছেন কিনা, এত বছর আগের কথা। এনারা প্রত্যক্ষ সহযোগিতা করেছিলেন এবং সেখানে ব্লুমফিল্ডের কাছে উনি অ্যাপিল করেন নেতাজির সমস্ত সিক্রেট ডকুমেন্টসগুলো তুলে দেওয়ার। এবং এই যে ইউরোপিয়ান ট্রিপে উনি 2বার যান, সেখানে ওনার ছোট ভাই অর্থাৎ আমার কাকা, উনিও একজন বিশিষ্ট মানুষ, কানাইলাল মুখোপাধ্যায়, এবং ওনার স্ত্রী একজন জার্মান মহিলা জিগলিন্ডে মুখার্জি বিলভর, এই পুরো ট্রিপটা ওনারা স্পন্সর করেছিলেন। বাপি জার্মানিতে বেস করে ওখান থেকে লন্ডনে 79 এবং 81-এ কঠোর পরিশ্রম করে 3-4 মাস স্টে করে, অবশ্যই ভারত সরকারের অনুমতি নিয়ে ওনাকে যেতে হয়েছিল। উনি সেই সমস্ত তথ্য তুলে ধরেন এবং দেখা যাচ্ছে সেই সব তথ্যেও যে ব্রিটিশ ইন্টেলিজেন্স কিভাবে নেতাজিকে ওয়াচ করতেন। এবং আপনারা আরো আশ্চর্য হবেন, একটি চিঠিতে আছে যেটা আমি পরে প্রকাশ করব, যে আমি একটু প্রসঙ্গের বাইরে গিয়ে বলছি, বিবেকানন্দকে তদানীন্তন ব্রিটিশ ইন্টেলিজেন্স একজন ডাকাত ভাবতে পারেন? যেটা উনি বই রূপে প্রকাশ করে গেছেন, নেতাজি বিবেকানন্দস ইনফ্লুয়েন্স অন সুভাষ, ইংলিশে, যেটা 8বার বুক বেস্টসেলার হয়েছে কলকাতা বুক ফেয়ারে, এবং বাংলায় অনুবাদ করেছিলেন বিবেকানন্দর আলোয় সুভাষ। তো আমি প্রসঙ্গে ফিরে আসি। প্রথম কথা হচ্ছে 18ই অগস্ট 1945-এর প্লেন ক্র্যাশের কোনো তথ্য সেইভাবে কেউ তুলে ধরতে পারেননি। আজকে প্রমাণ হয়ে গেছে সেই সময় কোনো প্লেন ক্র্যাশ হয়নি। দ্বিতীয় তথ্য হলো যে আপনারা একটু যদি খোঁজ খবর করেন, কোনো না কোনো পত্রপত্রিকায় তো পাবেনই, কোনো গ্রন্থেও পাবেন, বিভিন্ন গবেষক যারা আছেন নেতাজিকে নিয়ে নিরন্তর গবেষণা করে গেছেন, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন যে বার্মিজ রেডিও থেকে যদি 18ই অগস্ট প্লেন ক্র্যাশ হয় 1945-এ, তাহলে 21শে অগস্ট নেতাজি কি করে জাতির উদ্দেশ্যে ও আয়নের উদ্দেশ্যে ভাষণ দিলেন তদানীন্তন বার্মিজ রেডিও থেকে? আমি রিপিট করছি, 21শে অগস্ট 1945 নেতাজি কি করে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। এবং আপনারা সবাই নিশ্চয়ই এটাকে মানবেন, তখনকার দিনে কিন্তু কোনো রেকর্ডেড ভার্সন চলতো না, যা হতো লাইভ ব্রডকাস্ট হতো। তখন কি কোনো রেকর্ডিং এর ব্যবস্থা ছিল না। তাহলে সেখানে আর একটা কন্ট্রোভার্সি, এবং সেই স্পিচটা নেতাজি ডেলিভার করেছিলেন, দ্যাট ইজ অলসো প্রুভড। তাহলে কোথায় গেল সাইগনের প্লেন ক্র্যাশের এই তথ্য? তো ডক্টর তয়োশি সুরুতা, যিনি নেতাজির চার্ট বডিকে এক্সামিন করে ডিক্লেয়ার করেছেন যে এটা চন্দ্র বোসের, তাহলে তার এই তথ্যটা কতটা মেনে নেওয়া যায়, কতটাকে এটাকে গুরুত্ব দেওয়া যায়, এই প্রশ্নটার থেকেই ওনার কিন্তু সমস্ত গবেষণার সূত্রপাত
এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন বইয়ের মাধ্যমে উনি সেগুলো তুলে ধরেছেন। আপনারা, আমি বলবো, যদি কোনোভাবে ওই বইটি সংগ্রহ করতে পারেন, নেতাজির অন্তর্ধান রহস্য ও আন্তর্জাতিক চক্রান্ত, এই বইটাতে উনি বহু কিছু তুলে দিয়ে গেছেন। এবং 1996 সালে উনি একটি মর্মান্তিক দুর্ঘটনায় 18 বছরের জন্য প্যারালিটিক হয়ে বিছানায় থাকেন, কিন্তু তার কাজ থেমে থাকেনি। সেই সময় উনি আমার বন্ধু বান্ধব, বিশেষ করে নাম করব আমার বন্ধু সুভাষিস, আমার বন্ধু অভিজিৎ ডাকনাম পাম্পু এবং আমার স্ত্রী লিপিকা, যাদের সাহায্য নিয়ে উনি বিভিন্ন পত্রপত্রিকায়, বিভিন্ন গ্যাজেটে, এবং কি কলকাতা মিউনিসিপ্যাল সেন্টিনারি গ্যাজেটে ওনার লেখা বেরোয় সুভাষ বোসকে নিয়ে। আর পরিশেষে বলবো, আজকে কেশবচন্দ্র সেনের উপর একটি বই ওনার রয়েছে, কেশবচন্দ্র সেন, এটা ম্যাক্স মিলারের বই, বাবা এডিট করেছিলেন, করে এটা বুক ফর্মে এনেছিল। এবং এই যে কাভার স্কেচটি দেখতে পাচ্ছেন কেশবচন্দ্র সেনের, তার কাভার স্কেচ হচ্ছে আর কেউ নয়, স্বয়ং সত্যজিৎ রায়। আমার বাবার এই কাভার স্কেচটি করেছিলেন সত্যজিৎ রায়, এবং তার জন্য উনি কোনো পারিশ্রমিক নেননি। আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই আমার বাবার বিশেষ বন্ধুবর শ্রী সুব্রত গুপ্ত, যিনি প্রাক্তন প্রিন্সিপাল যুগমায়া দেবী কলেজ এবং সেনেট মেম্বার। তার পাবলিকেশন ছিল এস গুপ্ত অ্যান্ড ব্রাদার্স। সেইখান থেকে প্রথম কেশবচন্দ্র সেনের ওপর এই কম্পাইল্ড ওয়ার্কটি প্রকাশ হয়। বাবার কথা বলে আমি শেষ করতে পারবো না, আমি শুধু কতগুলো তথ্য তুলে ধরতে চাইলাম। যেমন আমি আরো একটা উল্লেখ করতে চাই, এই ঘরে কে আসেননি, সাহিত্যিক থেকে শুরু করে, প্রবন্ধকার থেকে শুরু করে সবাই। আপনারা সকলেই জানেন স্বনামধন্য মানুষ শ্রী নিমাই সাধন বসু, ওনার মৃত্যুর ঠিক 1 মাস আগে উনি এসে এইখানে বসে বাবার সাথে আলাপচারিতা করেন, এবং উনি বিশেষভাবে বাবাকে বলে যান যে আমি আমেরিকা থেকে ফিরে আসি, আমি চিকিৎসার জন্য যাচ্ছি, আমি ফিরে এসে আপনার সাথে সুভাষ বোসকে নিয়ে আমার কাজ করার প্রচুর ইচ্ছে রইল। আমি ঠিক ওই উল্টো দিকে চেয়ারে বসা। ওনার সেই স্বাদ পূরণ হয়নি। শ্রীনিমাই সাধন বসু আমেরিকাতেই পরলোক গমন করেন, যেটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আরও যদি আমি ছোট্ট করে বলতে চাই, বাবার বন্ধু শ্রী সুব্রত গুপ্ত, ওনাকে দিয়ে উনি কাজ করিয়েছেন সুভাষচন্দ্রের অর্থনৈতিক চিন্তা। আর একজনের কথা আমি বলবো যে তপন কাপুর, উনি একজন আইপিএস অফিসার, প্রাক্তন আইপিএস অফিসার, এবং এখন ডক্টর তপন চট্টোপাধ্যায়, যিনিও একজন স্বনামধন্য নেতাজি গবেষক। তো শ্রী তপন চট্টোপাধ্যায়ের বাবার উদ্দেশ্যে স্মৃতিচারণ আপনারা এই ডকুমেন্টারিতে দেখতে পাবেন। তো এনাদেরকে নিয়ে বাবার একটা আড্ডা বসত পড়াশোনার এই ঘরে, এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময়ের বইটি আমরা বোধহয় ঘরে ঘরে রেখেছি। সেই সময় বইটির মধ্যে বাবার 3-4টে বই, তার মধ্যে আই পয়েন্ট টু ইন্ডিয়া, যেটা শকুন্তলা পাবলিশিং হাউস থেকে 1972-তে বম্বেতে পাবলিশড হয়েছিল। আমি তখন একদমই বাচ্চা, আমার জ্ঞান হয়নি। এই বইটি থেকে শুরু করে সবকিছু নিয়ে বাবার কম্পাইলেশন অফ ওয়ার্ক নিয়ে এই খাটের উপর বসে রোববার চলতো আড্ডা। তো এই ছিলেন নন্দ মুখোপাধ্যায়। এবং আমি শেষ করব একটাই কথা দিয়ে, উনি যেহেতু নেতাজির এই দুর্ঘটনায় মৃত্যু, এই তথ্যটিকে উনি মেনে নিতে চাননি। উনি অনেক নেতাজি রিসার্চ ফাউন্ডেশন থেকে দূরে ছিলেন, এবং স্পেশালি বলবো নেতাজি রিসার্চ ব্যুরো থেকে ওনার সাথে নিয়মিত যোগাযোগ করতেন শ্রীমতী কৃষ্ণা বোস, শ্রদ্ধেয় শ্রীমতী কৃষ্ণা বোস। কিন্তু যেহেতু মতে মিলত না, বাবা নেতাজি রিসার্চ ব্যুরোতে যেতে চাইতেন না, অথচ টেলিফোনে তার সাথে নিয়মিত সাক্ষাৎ হতো, কথা হতো। তো বলতে গেলে বহু কথা আরও লাগবে, হয়তো এই ডকুমেন্টারির মধ্যে সেটা কভার আপ করা সম্ভব নয়। আমি শুধু আপনাদের বলবো যে যতটুকু তথ্য আমি দিতে পারলাম, আমি আমার বাবাকে স্মরণ করে আজকের দিনে দেখুন উনি যে তথ্যটিকে দিয়ে গেছেন, যত দিন যাচ্ছে ততই প্রমাণিত হচ্ছে যে সাইগনে যে প্লেন ক্র্যাশের উল্লেখ করা হয়েছিল সেটি সম্পূর্ণ হোক্স, এটার কোনো ভিত্তি নেই। এবং শেষ অবধি উনি আমায় যেটা বলে গেছেন যে জাপানিজ কোনো আর্মি জেনারেল ওনাকে বিট্রে করেন, এবং সেই আর্মি জেনারেল হয়তো সেই সময় ব্রিটিশ আর্মির হাতেই সুভাষ বোসকে তুলে দিয়ে যান। আর পরিশেষে বলবো যে উনি চেষ্টা করেছিলেন 94 সালে রাশিয়ায় যেতে। তদানীন্তন চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর স্বনামধন্য শ্রী কৃষি সেন সেই ট্রিপটা স্পন্সর করার জন্য প্রস্তুত হয়েছিলেন। দুর্ভাগ্যবশত একজন সেন্ট্রাল মিনিস্টার, সেই সময় ক্যাবিনেট মিনিস্টার, পিসি সেনের বাড়িতে বসে বাবাকে কথা দেন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে সমস্ত সহযোগিতা করা হবে যাতে তিনি রাশিয়া যেতে পারেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সেই মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্টার, বাবাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিল্লিতে ডেকে আর কিন্তু দেখাই করেন।
ওনার আর রাশিয়া যাওয়া হয়নি। 96 সালের 19শে ডিসেম্বর মর্মান্তিক একটি পথ দুর্ঘটনায়, তখন উনি রাইটসের কনসালটেন্ট, তার আগে উনি ছিলেন অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার ট্রাফিক রাইটস, মিনিস্ট্রি অফ রেলওয়েজ। ওনার শেষ আশাটা আর পূর্ণ হয়নি। উনি বারবারই বলতেন যে আমি রাশিয়া একবার চলে যেতে পারলে আমি সব রহস্যের উদ্ঘাটন করে ছাড়ব। তো বাবাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে, আপনাদেরকে আমার সশ্রদ্ধ নমস্কার জানিয়ে, আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য আজকে শেষ করছি। আরও অনেকেই ডকুমেন্টারিতে বলবেন, যাদের থেকে শুনে নিন আমার বাবার এই যে কর্মকাণ্ড, এত ব্যস্ততার জীবন, তা সত্ত্বেও ওনার লেখা থেমে থাকেনি। শেষ জীবন অবধি উনি সৃষ্টি করে গেছেন, বিভিন্ন মনীষীদের নিয়ে কাজ করে গেছেন, এবং রামকৃষ্ণ মিশন থেকে আজ 5খানা বই তার পাবলিশ হচ্ছে নিয়মিত, যার কপিরাইট উনি রামকৃষ্ণ মিশনকে তুলে দিয়ে গেছেন। আজকের মতো ধন্যবাদ, নমস্কার। নন্দদা সম্পর্কে প্রথমেই যা বলতে চাই, নন্দদা একজন আলাদা মাপের, আলাদা মানের অসাধারণ মানুষ ছিলেন। এমন একজন মানুষ যার সান্নিধ্যে একবার এলে তাকে কখন মনে রাখতেই হবে। এটা কেবল আমার কথা নয়, যারা নন্দদাকে ঘনিষ্ঠভাবে জানতেন তারা নিশ্চয়ই আমার সঙ্গে সহমত হবেন। নন্দদার সঙ্গে আমার পরিচয় 1976 সালে। আমি তখন সবে চাকরির সুবাদে কলকাতায় এসেছি। তখন নেতাজি সম্পর্কে ওর অত্যন্ত মূল্যবান বই নেতাজি থ্রু জার্মান লেন্স সবে প্রকাশিত হয়েছে। এই বইটি পরে প্রায় 6 বছর বাদে আমি মণিপুরের মৈরাঙে, যেখানে 1944 সালে আজাদ হিন্দ ফৌজের বাহিনী, আজাদিন ফৌজ বাহিনী স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিল, সেখানে নেতাজি সংগ্রহশালায় দেখেছি। মৌলিক তত্ত্ব সমৃদ্ধ এই গবেষণা গ্রন্থটি ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি অসাধারণ সংযোজন। পরে এটি বাংলাতেও অনুদিত হয়েছে। সত্যি বলতে কি, নন্দ মুখার্জি নেতাজি সম্পর্কিত গবেষণার জন্য চিরকাল বেঁচে থাকবেন। নেতাজি সম্পর্কে ওর আরেকটি অত্যন্ত মূল্যবান গবেষণা গ্রন্থ সুভাষচন্দ্র বোস, ব্রিটিশ প্রেস, ইন্টেলিজেন্স অ্যান্ড পার্লামেন্ট। ওর আরেকটি বই বিবেকানন্দ লালের সুভাষ, যেটি বাংলার সংস্করণ বিবেকানন্দ লালের সুভাষ রামকৃষ্ণ মিশন থেকে প্রকাশিত হয়ে দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। এইগুলি ছাড়াও নন্দদার অনেক বই দেশ বিদেশে খ্যাতি পেয়েছে। ওর বইগুলি Amazon.in-এর মাধ্যমে সুলভ মূল্যে কিনতে পাওয়া যায়। আমি নন্দদার সঙ্গে বহু সময় কাটিয়েছি, তাকে খুব কাছ থেকে দেখেছি। খুব ভালো বলতে পারতেন নন্দদা, সেমিনারে বক্তৃতা দিতেন অত্যন্ত প্রাঞ্জলভাবে। 1981 সালে তাকে BBC লন্ডন থেকে সুভাষচন্দ্র বসু সম্পর্কে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ করা হয়। ভারতীয়দের মধ্যে তিনিই প্রথম। আমি অনেক সময় নন্দদাকে বলতাম, আপনি এভাবে অনর্গল একটা বিষয় নিয়ে বলতে পারেন কিভাবে? এত সাল তারিখ যথাযথভাবে মনে থাকে কি করে? নন্দদা বলতেন, দেখো, তুমি যদি কোনো বিষয় নিয়ে গভীরভাবে অনুধ্যান করো, তাহলে তথ্য, সাল, তারিখ আপনা থেকেই এসে যাবে, এর জন্য চেষ্টা করতে হবে না। ঠিক এই কথাটাই আমি শুনেছিলাম নন্দদার এক বিশেষ বন্ধু ইন্দ্রমিত্র, যিনি করুণাসাগর বিদ্যাসাগরের স্বনামধন্য রচয়িতা, তার কাছ থেকে। নন্দদাই তার সঙ্গে আমার পরিচয় করে দিয়েছিলেন। সেদিন তিনি বলেছিলেন, আপনি বললে বিশ্বাস করবেন না, বিদ্যাসাগর নিয়ে গবেষণা করার সময়, অনুধ্যান করার সময় আমার নিজের ব্যবহারে অনেক পরিবর্তন এসেছিল। আমার মনে হয়েছে স্বামীজি এবং নেতাজি সম্পর্কে দিন রাত গবেষণা করার ফলে, অনুধ্যান করার ফলে নন্দদার মানসিকতা একটি আধ্যাত্মিক পর্যায়ে পৌঁছেছিল। অত্যন্ত সমৃদ্ধ মানুষ ছিলেন নন্দদা, ওকে কখনো ভোলা যায় না। নন্দদার সঙ্গে বলতে গিয়ে একটা কথা না বললেই নয়। নন্দদা যে কেবল গবেষণা এবং লেখা নিয়ে ব্যস্ত থাকতেন তা নয়, তিনি কর্মজীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে সবসময় কাজ করেছেন। উনি অবসরের সময় অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিসের অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার হিসেবে উনি অবসর গ্রহণ করেছেন। সারাদিন কর্মক্লান্ত থাকার পর রাত্রির বেলায় বাড়ি এসে তিনি গবেষণা এবং লেখার কাজ চালিয়েছেন। আমি নন্দদাকে বহুদিন, আমার নিজে যখন আমি ত্রিপুরায় থাকতাম বা আমি যখন দিল্লিতে
অফিসের কাজে থেকেছি, মাঝে যখন কলকাতায় মাঝে মাঝে আসতাম তখন হঠাৎ অনেক সময় এমনকি লাঞ্চ টাইমে নন্দদার অফিসে চলে যেতাম। নন্দদা তখন রেলওয়ে সার্ভিসে, ইন্ডিয়ান রেলওয়েজের উনি ওই যে গবেষণা এবং পরিসংখ্যান সংস্থা রাইটস সেখানে কাজ করছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করতেন। দেখি নন্দদা নিবিষ্ট হয়ে লিখছেন অনেক তখনকার যে সমস্ত যে রিসার্চ পেপার বা গঠনমূলক যে সমস্ত রিপোর্ট তৈরি করতে হতো সেগুলো নন্দদাই করতেন। আমি ওর যে অফিসের বস ছিলেন রেলওয়ে সার্ভিসের, আমাদের চেয়ে 6-7 বছরের সিনিয়র, তিনি মিস্টার দ্যুতির সরকার, তার কাছে নন্দদা তখন কাজ করছেন। অনেক সময় যখন গেছি নন্দদার ওখানে দেখি নন্দদা গভীর নিবিষ্ট হয়ে কাজ করছেন। লাঞ্চের কোনো দিকে দিকপাত নেই, লাঞ্চ তো তোর খুব সামান্যই ছিল। উনি একটু সাহেবি খাবার পছন্দ করতেন, একটু টোস্ট, অমলেট এবং অনেক কাপ চা, সারাদিন ধরেই প্রায় চা খেতেন। এবং তারপরে উনি অনেক সময় হয়েছে কি যে উনি আমাকে মিস্টার সরকারের ঘরে নিয়ে গেছেন। আমি দেখেছি যে মিস্টার সরকার কি অসামান্য সম্মানের সঙ্গে নন্দদার সঙ্গে কথা বলতেন। উনি তো মিস্টার মুখার্জি বলতেন, পরে উনি যখন আরও গভীরভাবে নন্দদার সঙ্গে মিশলেন তখন নন্দদা বলেও বলতেন। এবং নন্দদা যখন থাকতেন না, কয়েকবার ওর সঙ্গে দেখা হয়েছে, তখন উনি নন্দদার সম্বন্ধে যে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন, বলতে নন্দদা না থাকলে ওখানকার কাজকর্ম অচল হয়ে যেত। এছাড়া উনি যখন রাইটস থেকে যখন আবার ডেপুটেশনে এলেন FCIতে, তখন ইনি ইস্টার্ন জোনের চার্জে যে অফিস ছিল সেই অফিসের উনি উচ্চপদস্থ অফিসার ছিলেন। এবং সেখানে তিনি বস তখন ছিলেন মিস্টার বিশ্বরূপ মুখোপাধ্যায় IAS। তার কাছেও আমি শুনেছি যে নন্দদা ছিলেন অফিসের একটা স্তম্ভস্বরূপ। আমিও যখন ওর ঘরে দেখি চারিদিকে ম্যাপ এবং পরিসংখ্যান, কোথায় তখনকার দিনে তো কর্ডনিং ছিল, সুতরাং কোথায় ত্রিপুরা থেকে আরম্ভ করে উনি তখন ছিলেন ইস্টার্ন জোনের চার্জ, এবং ইস্টার্ন জোনের মধ্যে বাংলা, বিহার, উড়িষ্যা ছাড়াও ছিল নর্থ ইস্ট, আসাম, ত্রিপুরা এবং বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল উত্তর পূর্বাঞ্চলের। এবং সেসব জায়গায় খাবার যাচ্ছে কিনা, খাদ্য সামগ্রী যাচ্ছে কিনা, সেসব ব্যাপারে ওনার নখদর্পণে সব কিছু থাকতো। উনি মুখে মুখে সব কিছু বলতেন। এবং ওর যে সঙ্গে যে সহকারী যে অফিসার ছিলেন মিস্টার অশেষ চ্যাটার্জি, তিনিও যখন তার সঙ্গে অনেকবার হয়তো কথা হয়েছে, নন্দদা যখন বাইরে গেছেন, কোনো অফিসে গেছেন, বা ওনার বসের সঙ্গে হয়তো কোনো মিটিংয়ে ব্যস্ত আছেন, বা অন্যখানে কোনো যখন অন্যান্য সরকারি কর্মচারীদের সঙ্গে অফিসারদের সঙ্গে মিটিং করছেন, রাইটার্সে বা অন্য কোথাও, তখন ওর সঙ্গে কথা হয়েছে, বলতো নন্দদা না থাকলে আমাদের এই ব্রাঞ্চ অচল হয়ে যাবে। এবার আমি তখন নন্দদাকে বলতাম, আপনি এত সমস্ত মনে রাখেন কি করে, কোথায় কোন রেক, কত কুইন্টাল চাল বা গম বা এই সমস্ত যে খাদ্য সামগ্রী কোথায় কোথায় রয়েছে, কোথা থেকে আনতে হবে, কীভাবে ট্রেনগুলো চলবে, কোন ট্রেন কীভাবে নিয়ে আসবে, রেকগুলো কীভাবে সেটাকে আনলোড করা হবে, সেসবগুলো আপনি রাখেন কি করে। তখন নন্দদা বললেন, এরকম হয়ে থাকে। আসলে হয় কি জানো, যে তুমি যদি কোনো কাজে যদি ইনভলভ থাকো তাহলে সেই কাজ তোমার অনায়াসে হয়ে যায়। এই ধরনের ইনভলভমেন্ট আমি আমার জীবনে খুব কতিপয় মানুষের মধ্যে দেখেছি। নন্দদার মধ্যে যে ইনভলভমেন্ট আমি দেখেছি কাজের মধ্যে, এটা না বললে নন্দদার সম্পর্কে বলার মানে অনেক কিছুই বলা যায়। এটা একটা অনেক ঘণ্টাখানেক লেগে যাবে হয়তো বলতে, কিন্তু এটা না বললে নন্দদার ঠিক মূল্যায়ন হবে না। নন্দদা যে কত বড় মাপের যে মানুষ এবং অফিসার এবং গবেষক এবং লেখক ছিলেন, এটা না বললে সেটা বোঝা যাবে না। রিগার্ডিং Nando Mukhopadhyay, our Nandoda, we came in contact with Nandoda probably in 1993 when I was in service. The occasion I have forgotten. But at the very first meeting with Nandoda, it was my impression that the man with a small stature
was a great man with scholarship and with attitude to love and respect, simplicity, all good qualities in him. And we got attracted with that. We means my wife also. After that, it was a long journey. Whenever we used to find time, we used to go and spend time with Nandoda, because he was not in a position to come very frequently, and not at all, he could not move at all, probably after 1996 when he made the tragic accident. So it was our pleasure to go and spend time with him. He used to discuss so many things of history, literature, music, because music was the subject in which we preferred to spend time. So, but above all, his personality was mesmerizing. The way he used to talk to us as if we were known to him for years together. I used to respect him so much because he was a senior government officer. He used to hold important and respectable post, and he used to remain very busy with his work because he was respected as a very diligent and intelligent officer. So besides that, it was a wonder how he could manage so much of time, how he could devote so much of energy to nourish his sort of literary activities and research work on Netaji. He was author of a few books on Netaji and Swamiji as well, so like Netaji through German lens, Netaji Antarjatik Chakranto with his Antardhyan, Vivekanandar Aloy Subhash. He was the man who could bring out the truth that Vivekananda was mentioned as a dacoit in the IB report of the British. He was probably the first Indian who was invited by the British government to talk on Netaji BBC London. At BBC London, and he gave the lecture for 15 minutes. And for doing his research work, he did not spare any effort to go to any part of India and abroad to bring out the truth. He believed in that truth till the last day of his life, and I believe the next generations and researchers of future will be greatly benefited through his publications. His publications were appreciated, encouraged by scholars like Lokesh Saranandaji of Golpark and others. Besides his scholarly activities, as a man, he used to like us like his own brother and own sister. We have spent happy moments with him. He used to appreciate the
musical renderings of my wife, especially Giti. So, and I should mention one thing regarding his wife, means my body. I have never seen, and people will also rarely find a lady like her for her spontaneous, sincere, and devotional service, care for Nandoda, who was ailing for a number of years after he made the accident. I really offer my pranam to both of them. And I should thank Apu, Devkumar, Apple. These are the three names I know. The only son of Nandoda and his wife and Bodhi. So for making this venture to prepare a documentary on his father's life, I wish him a great success. One day I remember Nandoda told me, Jayadev, when I will not be there in this world, please continue as a guardian of my apple. I do not know whether I have been able to keep his word or was in any case up to that mark. But I know it with certainty in course of time, Apu has become our guardian. Thank you. Namaskar. নন্দদার কথা বলতে গিয়ে অনেক পুরনো স্মৃতি উজ্জ্বল হয়ে ওঠে মনে। আমার সঙ্গে প্রথম দেখা 1986 সালে, আমি চাকরি সূত্রে কলকাতায় আসার পরেই প্রথম দেখাতেই যেভাবে সস্নেহে উনি আমাকে গ্রহণ করেছিলেন, সেটা ভাবতেও এখন ভালো লাগে। ওটাই ছিল ওর ব্যক্তিত্বের বড় অংশ, যে 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 ভালোবাসা মানুষকে এবং সেভাবে গ্রহণ করা। এবং প্রথম থেকে যেটা আবার প্রথম আলাপেই তারপরে তো অনেক পরিচয় পেলাম। ওর ছিল এক অসাধারণ মনের গঠন, এবং যে কারণে উনি যে প্রায় সারা জীবন ধরেই অক্লান্ত পরিশ্রম করে গবেষণার উনি করে গেছেন কয়েকজন বাঙালি মহাপুরুষের কথা। মানে বাঙালি অস্তিত্ব বলতে আমরা আমাদের শিশুকাল ধরে যাদের নাম আমাদের এক আশ্চর্য একটি আবেগ আমরা তাড়িত হতাম অনেক ছোটোবেলা থেকে। আমার মনে আছে এখন আমাদের বেশ ছোটোবেলা থেকে, যে নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ এবং শ্রীরামকৃষ্ণ। ওর কথা অবশ্য পরের দিকে আমাদের মনে হয়েছে। তো সুভাষচন্দ্র বসু আমার মনে হয় আমাদের বয়সের বা আমাদের আগের বা তারপরের বেশ কিছু বছর শিশু বয়সের সব আবেগের একবারে কেন্দ্রবিন্দুতে ছিলেন শ্রী সুভাষচন্দ্র বসু। নন্দদার সব থেকে বড় অবদান হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা যুদ্ধ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, এগুলো নিয়ে নানান ভুল বোঝানোর একটি একটি চেষ্টা কিন্তু অন্যান্য রাজনৈতিক দল থেকে অনেক বছর ধরেই হয়ে এসেছে। এবং সেটা খুব ক্ষুদ্রতা, সেটা অনৈতিক, কিন্তু এটা হয়ে এসেছে খুব সক্রিয়ভাবে। রাজনৈতিক ক্ষুদ্রতার কথা আমরা জানি স্বাধীনতার বা এই আগে থেকেই, প্রায় 2-1 বছর আগে থেকেই। এবং নন্দদার মানে সারা জীবনের দিয়ে উনি যেটা করে গেছেন, অক্লান্ত পরিশ্রম করে ব্রিটিশ লাইব্রেরি এবং বিভিন্ন যা সোর্স আছে সেখান থেকে মানে অক্লান্ত পরিশ্রম করে সুভাষচন্দ্র বসুর দানের, আমাদের স্বাধীনতা যুদ্ধে তার অবদানের কথাটা সঠিকভাবে লেখে এবং তুলে ধরা। এই জার্মানির চোখে নেতাজি, সুভাষচন্দ্র ও ব্রিটিশ রাজ,
সুভাষচন্দ্র নাথশ্রী সরকার, এই জাতীয় এবং বিশেষ করে স্বামী বিবেকানন্দের যে প্রভাব সুভাষ বসুর জীবনে এবং তার কিছুতে, এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। নেতাজি সুভাষচন্দ্র বোস সম্বন্ধে রাজনৈতিক দলের ক্ষুদ্রতা, ওরা যে চেষ্টাগুলো করেছিল সেটাকে নস্যাৎ করে দেয় কিন্তু এই নন্দদার এই সমস্ত কাজগুলো। এবং আমার মনে হয়, এবং শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে তিনি তো অনেক কাজ করেছেন, এবং এই কাজগুলো কিন্তু নতুন করে, যেটা আমাদের বর্তমানে যিনি অর্থনৈতিক উপদেষ্টা আমাদের এই ডিপার্টমেন্ট অফ ফিনান্সে, আমাদের গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকারে, শ্রী সঞ্জীব সান্যালের তার যে একটি প্রেস স্টেটমেন্ট করা, যে আমাদের বিপ্লবীদের অবদান স্বাধীনতা যুদ্ধে স্কুল কলেজের পাঠ্য হওয়া উচিত, আমরা দেখেছি এটা অত্যন্ত প্রাসঙ্গিক। এবং আজকে মূল্যবোধহীন রাজনীতির যুগে, যেখানে যখন তরুণেরা বড় হয় তারা কোনো সৎ সুষ্ঠু জীবনের কথা, নেতৃত্বের কথা দেখে না, এই জীবনগুলো তাদের উৎসাহিত করবে আগামী দিনে সততার সঙ্গে এবং আন্তরিকতার সঙ্গে দেশের জন্য কাজ করা। তাদের ভারতবর্ষের যে চেষ্টা, যে ঘুরে যাওয়া সমস্ত দিক থেকেই পাল্টে যেতে পারে, এত সম্ভাবনাময়, এত সুন্দর একটি দেশ। আমি আশা করব যে নন্দদার যে অক্লান্ত পরিশ্রম করে উনি যে বইগুলো লিখেছেন, অনেক বই যেগুলো খুব প্রাসঙ্গিক এই প্রসঙ্গে, যে ছাত্রছাত্রীদের মধ্যে পড়া, মানুষের সাধারণ ভারতীয়দের মধ্যে এগুলো পড়ার একটা ব্যবস্থা এবং প্রচার করা, যেন নিজেদের মনটা করার। আজকে তারা আমরা সবাই কনফিউজ, কারণ এই চরম দুর্নীতি এবং ক্ষমতা শাসন এবং ক্ষমতার অপব্যবহার এবং এই পারিবারিক শাসনের কারণে ভারতবর্ষে সম্ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না। এতে কিন্তু মুক্ত করতে পারে সেই সময়ের যে রাজনীতি বললাম, বিপ্লবীদের কাজ, বিশেষ করে সুভাষচন্দ্র বসু কাজ, যার প্রসঙ্গে আমাদের শ্রী নন্দ মুখোপাধ্যায় যে অক্লান্ত পরিশ্রম করে গেছেন তার অসাধারণ ধীর শক্তি দিয়ে, এটা কিন্তু পথ দেখাবে এবং সুষ্ঠুভাবে এই পড়া পাঠ্যক্রমের মধ্যে আনা, এবং যেটা গভর্নমেন্ট এখন চাইছেন এটা যদি তৈরি করে। এবং বাঙালি জীবনের যে অসাধারণ যে স্বাধীনতা যুদ্ধের ঘটনা, যেটা পৃথিবীতে আমরা এটা এখন স্বচ্ছন্দ, আমরা ইতিহাসের অংশ, যে পৃথিবীর বহু মহাদেশ কলোনিয়াল ক্ষমতার অধীনে ছিল, সব থেকে বেশি আত্মদান করেছেন বা এই স্বাধীনতার যুদ্ধে এই বাংলার বা তখনকার বিপ্লবী এবং সুভাষচন্দ্র বসুর মতো এই বিশাল নেতৃত্বে, এবং সেটা পড়া বা মানুষকে জানানো, বিশেষ করে ছাত্রছাত্রী এবং মানুষকে, এটা কিন্তু একটা কর্তব্যের মধ্যে পড়ে আমাদের যারা দেশ চালান তাদের। সেই প্রসঙ্গে নন্দদার বেশ কিছু বই অত্যন্ত প্রাসঙ্গিক হবে এই সময়কার ঘটনা ঐতিহাসিক দিক থেকে বোঝার এবং বিচার করার। আমি আশা করব এটা খুব শীঘ্রই এই প্রচেষ্টা শুরু হবে। নমস্কার, আমি আদিপন চক্রবর্তী। আমি একজন ছাত্র। আমি ক্যাথলিক ইউনিভার্সিটি অফ লেউভেন, বেলজিয়ামে পড়াশোনা করছি সাইকোলজি নিয়ে, অর্থাৎ মনোবিজ্ঞান নিয়ে। আমি শ্রী নন্দ মুখোপাধ্যায়ের বই একসময় রেগুলারলি পড়েছি, এখনও পড়ি। নন্দ মুখোপাধ্যায়ের নাতনি অর্থাৎ অদ্বিতীয়া মুখার্জি আমার বন্ধু হয়। বিদেশে থাকাকালীন আমি খোঁজ করতে শুরু করি স্বনামধন্য এই গবেষক ও প্রবন্ধকারের বই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারগুলিতে। আমি নিজেই খুব আশ্চর্য হয়ে যাই যে প্রত্যেকটি নামী বিশ্ববিদ্যালয়গুলির গ্রন্থাগারে ওনার বই আমি পেয়েছি। সেটি অক্সফোর্ড, কেমব্রিজ, কিংস কলেজ লন্ডন, সব ব্রিটিশ লাইব্রেরি, সব জায়গাতেই আমি ওনার বই পেয়েছি। আমার খুব ভালো লাগে, আমি ওনার বই ওখানে সংরক্ষিত করে রাখা আছে ইন্ডোলজি বিভাগে। আমার যখন মনে হয় যে আমার কিছু তথ্য নেতাজি সম্পর্কে বা শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বা স্বামী বিবেকানন্দ সম্পর্কে কোনো তথ্য যদি আমার জানতে হয়, তাহলে আমি সরাসরি খুঁজে নিই ওনার লেখা বইগুলো, যেটি ইজিলি আমার কাছে ওখানে অ্যাভেলেবল। তো আমি এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে উনি এত বড় মাপের একটি গবেষক ছিলেন যে এই বড় বড় বিশ্ববিদ্যালয়গুলিতে ওনার সমস্ত বই সংরক্ষিত আছে। আপনাদের আমি এই জিনিসটা দেখাতে চাই।
তো চলুন আমরা দেখে নিই কোন কোন ইউনিভার্সিটিতে ওনার বই রাখা আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি গুগল খুলেছি, তো চলুন আমরা দেখি নন্দ মুখোপাধ্যায়ের নাম গুগলে দিলে আমরা কি আউটপুট পাই। প্রথমেই দেখতে পাচ্ছেন amazon.in এর লিঙ্কগুলো এসেছে। এখানে শ্রী নন্দ মুখোপাধ্যায়ের সমস্ত বই এখান থেকে আমরা পারচেস করতে পারি। যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হলো ওয়ার্ল্ড ক্যাট হলো একটি আর্কাইভ, যেটাতে সারা পৃথিবীতে যত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে বইয়ের ডেটাবেস সব এখানে থাকে। তো আমি যখন কোনো একজন লেখক এর নাম আমি ওয়ার্ল্ড ক্যাটে দেব, তখন আমাকে তার লেখা যত বই, রচিত যত বই বা পেপার সবই ওয়ার্ল্ড ক্যাটে আমি দেখতে পাবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নন্দ মুখার্জি নামের 27খানা 27 ওয়ার্কস in 72 publications in 2 languages and 484 লাইব্রেরি হোল্ডিংস। তো এই 484 লাইব্রেরি হোল্ডিংসটা হচ্ছে সারা পৃথিবীতে 484টা লাইব্রেরিতে। তো নেতাজি থ্রু জার্মান লেন্স, যেটা খুব একটি বিখ্যাত বই, তো সেই বইটি আমরা খুলে দেখি বইটি কোন কোন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে আছে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন যে নেতাজি থ্রু জার্মান লেন্সের পেজটি খুলেছে। তো এইগুলো হলো সেই বিশ্ববিদ্যালয় যার গ্রন্থাগারে এই বইটি আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল ডায়েট লাইব্রেরি, অ্যাড্রেসটা হলো টোকিও 100 জাপান। তো এরকম অনেক লাইব্রেরি দেখতে পাচ্ছেন যেগুলোতে এই বইগুলো আছে। আমি আগেও বলেছি দ্য ব্রিটিশ লাইব্রেরি লন্ডন, এখানে এই বইটি আছে। আরও অনেক বড় বড় লাইব্রেরি, বার্লিন, ইউনিভার্সিটি অফ বার্লিনের লাইব্রেরিতে এই বইটি আছে। ইউনিভার্সিটি অফ সাসেক্সের লাইব্রেরিতে এই বইটি আছে। আরও দেখতে পাচ্ছি আমরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মতো একটি বড় ইউনিভার্সিটিতে এই বইটি আছে। কর্নেল ইউনিভার্সিটি লাইব্রেরি, এটাও ইউনাইটেড স্টেটসের একটি বিখ্যাত ইউনিভার্সিটি যেখানে এই বইটি আছে। আর তাছাড়া আরও প্রচুর নামি ইউনিভার্সিটিগুলোতে এই বইটি আছে। শ্রী নন্দ মুখোপাধ্যায়কে বিবিসি লন্ডন ইন্ডিয়া অফিসে আমন্ত্রণ করা হয় নেতাজি সংক্রান্ত তথ্য তুলে ধরার জন্য একটি ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউয়ার ছিলেন শ্রী শ্যামল লোধ। শ্রী নন্দ মুখোপাধ্যায় ছিলেন প্রথম ব্যক্তি যিনি বিবিসি লন্ডন অফিসে বসে প্রথম নেতাজিকে নিয়ে একটি ইন্টারভিউ দেন। চলুন আমরা সেই ইন্টারভিউটি অডিওতে শুনে নিই। নন্দ মুখার্জি, আপনি একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী হওয়া ছাড়াও লেখক ও গবেষক। আপনার গবেষণার বিষয়বস্তু কি মূলত? আমার গবেষণার বিষয়বস্তু মূলত সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ দেব, অর্থাৎ বলতে পারেন অল্প কথায় ভারতীয় মনীষীদের উপর। এদের সবাই বাঙালি? এদের সবাই বাঙালি। এ দফায় আপনি লন্ডনে এসেছেন কি জন্যে? এ দফায় আমি লন্ডনে এসেছি দুটো উদ্দেশ্য নিয়ে। একটা হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামে যেটাকে আমরা বলি টেররিস্ট মুভমেন্ট, সন্ত্রাসবাদ যেটাকে বলি আমরা, সেই প্রসঙ্গে আমি কিছু তথ্য সংগ্রহ করতে এসেছি। এবং হয়তো প্রশ্ন উঠতে পারে যে তথ্য তো আমাদের দেশেও আছে, কিন্তু আমার উদ্দেশ্যটা আলাদা। যে তথ্য আমার দেশে হয়তো নিশ্চয়ই আছে, কিন্তু এখানে আমি আর একটা ধরনের তথ্য পাবো, সেটা হচ্ছে হোমেতে এগুলোর কী রিয়াকশন হয়েছিল। হোম মানে অর্থাৎ এদের ফরেন অফিস, হোম ডিপার্টমেন্ট আপনার লন্ডনে, এদেশে এর কী রিয়াকশন হয়েছিল। এদের যে সেক্রেটারি অফ স্টেট বা আন্ডার সেক্রেটারি বা সেক্রেটারি পাবলিক অ্যান্ড জুডিশিয়াল ডিপার্টমেন্ট, এরা এই জিনিসগুলোকে কিভাবে দেখেছিলেন, তাদের মন্তব্য কী আছে, এটা আমার দেশে তো আমি পাবো না। কতটুকু সেই বিষয়ে জানতে পেরেছেন? আমি ব্যক্তিগতভাবে তো বেশ কিছুই পেলাম, এবং এরা জানতে পারতেন প্রতিটা ঘটনা। আপনি অবাক হয়ে যাবেন যে রেগুলার ট্রান্সমিট করা হতো, এই ঘটনা ঘটছে, কোথায় কবে ঘটনাটা ঘটলো, তার অ্যাকশন কী নেওয়া হলো, এবং তার শেষ ফল কী দাঁড়ালো, এবং এরা এখান থেকে নির্দেশও দিতেন যে কি করা হবে। এইভাবে এদের একটা কমিউনিকেশন থাকতো, এবং এই কমিউনিকেশনের একটা দিক বাকি থেকে যায় যদি আমি এখানে না আসি। আর এই সমস্ত তথ্য আজও অপ্রকাশিতই বলা চলে এই দিকটা বিশেষ করে। আপনার কাজ লন্ডনে মূলত কোথায়? লন্ডনে ইন্ডিয়া অফিস লাইব্রেরি।
যেখানে 200 বছরের ভারতীয় রাজের একটা বিরাট তথ্যবহুল ভাণ্ডার রয়েছে। আপনি সুন্দরভাবে কথাটা বলেছেন। লন্ডন ছাড়া অন্য কোথাও যাবার পরিকল্পনা আছে আপনার এই প্রসঙ্গে? আমি আবার জার্মানি যাব। আমি জার্মানি থেকেই এসেছি লন্ডনে, আবার জার্মানিতে যাব এবং ওখানকার আর্কাইভসগুলো আমি দেখব, তাতে কি আমি নথিপত্র পাই। সেখানে ভারতীয় সন্ত্রাসবাদ বা অনুশীলন সমিতি, যুগান্তর সমিতি, এদের কাজকলাপের কি তথ্য সেখানে ব্যাপার পাওয়া হচ্ছে যায়? জার্মান প্লট বলে একটা কথা আছে, এবং বিশেষ করে এসে পড়ে বাঘা যতীনের ব্যাপারে। যতীন মুখোপাধ্যায়, যাকে আমরা বাঘা যতীন বলি, সেই প্রসঙ্গে এসে পড়ে বিরাট জার্মান প্লট। এবং আপনি জানেন যে ভারতীয় সন্ত্রাসবাদের একটা বিরাট কেন্দ্র ছিল জার্মানি এবং বার্লিন বিশেষ করে। তার কারণ হচ্ছে যে ইউরোপিয়ান থিয়েটার পলিটিক্সে আপনি যদি দেখেন, দেখবেন ব্রিটেন এবং জার্মানির গোলমাল তো রয়েছে, এবং সেই যে একটা কথা আছে রাজনীতিতে, এনিমি ইজ আওয়ার ফ্রেন্ড, সেটা সবসময়, যেটা সুভাষবাবু পরে অ্যাপ্লাই করেছেন, এটা আমাদের টেররিস্টরাও অ্যাপ্লাই করেছিলেন আর্লি 20s বা আর্লি ডিকেডস অফ দিস সেঞ্চুরি আপনি বলতে পারেন। এই টেকনিকে অ্যাপ্লাই করেছিল। পরবর্তী যুগে জানি মাও সে তুংও সেই টেকনিক অ্যাপ্লাই করেছিল। সন্ত্রাসবাদের ইতিহাসের প্রতি আপনার কেন এমন আগ্রহ? দেখুন, কিছুটা দুঃখে। তার কারণ হচ্ছে যে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে বিশেষ করে যে কথা বলা হয়ে থাকে সেটা হচ্ছে যে অহিংস পথেই আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু আমার মনে হয় কোনো ইতিহাসের ছাত্র যদি এই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে ভালো করে বিচার করে, তাহলে দেখবে যেমন অহিংসা সংগ্রাম চলেছে, সহিংস সংগ্রামও চলেছে। এবং এই যে টেররিস্ট আমরা যাদের বলি, এবং কথাটা কিছুটা মানে তাদের প্রতি একটা হেয় ভাব প্রকাশ করা হয়। অ্যাকচুয়ালি এদের বলা উচিত বিপ্লবী, রেভলিউশনারি। এবং এদের যে আত্মদান, এদের যে স্যাক্রিফাইস, সেলফ ইমোলেশন যেটাকে আমরা বলি, এর তুলনা নেই। হয়তো তারা প্ল্যান্ড ওয়েতে করেননি, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল একই। এবং এদের যে একটা অবদান রয়েছে ভারতীয় জাতীয়তার উন্মেষে, এটা কি অস্বীকার করা যায়? এবং এরই সাথে সাথে এটাকে আরও লজিক্যাল কনক্লুশন যেটাকে আমি বলবো, সেটাই নিয়ে গেছিলেন সুভাষবাবু। এবং তার কথা তো সবাই জানেন, তিনি কিভাবে সংগ্রাম চালিয়েছিলেন। এবং সুতরাং ভারতীয় স্বাধীনতা অর্জনের যে ইতিহাস, এটা অহিংস এবং সহিংস। এবং আমরা যদি বলি যে হিংসার পথে আমরা যুদ্ধ করিনি, বা এটা সম্পূর্ণ বাজে কথা, বা এটা উজ্জ্ব থাকাই উচিত, তাহলে আমি বলবো ইতিহাসের এটা ডিস্টর্শন হবে। আর সেই সন্ত্রাসবাদী যুগের তথ্যাদি আহরণ করবার জন্যে আপনাকে আসতে হলো এমনই এক দেশে, যে দেশের বিরুদ্ধে চলছিল এই সন্ত্রাসবাদী কার্যকলাপ। নিশ্চয় এটা একটা কেমন যেন বিসদৃশ ঘটনা বলে মনে হয় না? না, তা নয় ঠিক। তার কারণ হচ্ছে শাসনটা চলতো তো লন্ডন থেকেই, শাসক বর্গের হেডকোয়ার্টার তো হচ্ছে লন্ডন। সুতরাং ভারত সরকার, তৎকালীন ভারত সরকার যাই কিছু করুন না কেন, নির্দেশ তো আসলে এখান থেকে। কারণ প্রতিটা নীতি কি করাবে, এই যে সন্ত্রাসবাদীদের, আপনাকে একটা সুন্দর ঘটনা বলছি, যে দেখা গেল যে সন্ত্রাসবাদীদের যখন গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদের জন্য স্পেশাল ট্রাইব্যুনাল বা হাইকোর্টে যখন তাদের কেস উঠছে, এবং জজ সাহেবরা নিশ্চয়ই আইনের দিক দেখছেন তাদের শাস্তি বিধান দেবার আগে, কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় যেখানে হয়ে গেছে ডেথ সেন্টেন্স দিয়েছে স্পেশাল ট্রাইব্যুনাল, সেটা হাইকোর্ট করে দিয়েছে ট্রান্সপোর্টেশন ফর লাইফ, মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেল, নির্বাসন। হ্যাঁ, নির্বাসন। এবং দেখা গেছে যে স্পেশাল ট্রাইব্যুনালে আমাদের কর্তৃপক্ষ আশা করেছেন যে এদের এবার মৃত্যু অবধারিত, কারণ তারা চাইছেন সংখ্যা এদের কমাতে। কিন্তু দেখা যাচ্ছে যে স্পেশাল ট্রাইব্যুনাল সেইভাবে যাননি, তারা বরঞ্চ সেই সেন্টেন্সকে আরও কমিয়ে দিয়েছেন। এরপরে দেখা গেছে, আমি দেখেছি স্যার চার্লস টেগার্ট, যার নাম আপনারা সবাই শুনে থাকবেন, এবং এখানকার কর্তৃপক্ষ সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, তারা বলছেন যে এইভাবে যদি স্পেশাল ট্রাইব্যুনাল বা হাইকোর্ট তাদের দণ্ড মুকুব করতে শুরু করে, অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট না দেয়, তাহলে জানি না এর পরিণতি কোথায়। এবং বড় সুন্দর নোট আমি এই বিষয়ে পেয়েছি। এর থেকে ইংরেজ জাত সম্বন্ধে আপনার কি ধারণা হয়েছে, অন্ততপক্ষে তৎকালীন ইংরেজ জাতি সম্বন্ধে? আমার দেখুন, ইংরেজ জাত সম্বন্ধে আমার ধারণা হচ্ছে, দেখুন তারা যখন সংগ্রাম করেছেন, সংগ্রাম নিশ্চয়ই করেছেন, কিন্তু
আবার যে তার বিরুদ্ধে সংগ্রাম করেছে তাদের বিরুদ্ধে, তার প্রতি তার শ্রদ্ধাও কিন্তু দেখিয়েছেন। এবং বিশেষ করে আমার যে বইটি প্রকাশ হয়তো পেয়েছে ভারতবর্ষে, আমি ঠিক জানি না, কারণ তার আগে আমি চলে এসেছি, সুভাষচন্দ্র বোস, দ্য ব্রিটিশ প্রেস, ইন্টেলিজেন্স অ্যান্ড পার্লামেন্ট, এই বইটাতে আমি দেখাবার চেষ্টা করেছি শত্রুর প্রতি যে একটা বিরাট উদার মনোভাব বা তাকে প্রশংসা করা। যেমন সুভাষবাবুকেও দেখেছি যে ইংরেজের যে ভালো চরিত্রগুলো সেগুলোকে প্রশংসা করতে তিনি বিন্দুমাত্র দ্বিধা করেননি। আবার তেমনি আমি দেখেছি যে সেক্রেটারি অফ স্টেট লর্ড রোনাল্ডসে তিনি এক জায়গায় বলছেন সুভাষ বোস সম্পর্কে যে হি ওয়াজ এ ম্যান অফ গ্রেট অ্যাবিলিটি, পসিবলি এ ম্যান অফ জিনিয়াস। এত সুন্দর কথা বলেছেন। এবং ব্রিটিশ পার্লামেন্টে আমরা দেখেছি অনেক এমপি সুভাষচন্দ্র বসুর হয়ে কীভাবে সরকার পক্ষকে জব্দ করেছেন। আবার ব্রিটিশ প্রেসেও দেখেছি সুভাষবাবু সম্পর্কে কত সুন্দর সুন্দর খবর পরিবেশিত হয়েছে, এবং সুভাষবাবুর নিজের লেখা চিঠি, নিজের লেখা প্রবন্ধ ব্রিটিশ পত্রিকায় প্রকাশিত হয়েছে। সুতরাং এটা তো আমি না প্রশংসা করে পারবো না। এই সমস্ত তথ্য দেশে পাওয়া অসম্ভব? নিশ্চয়ই, নিশ্চয়ই, এটা আমি জোর গলায় বলতে পারি। ইতিহাসের এত একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের ঘটনাবলীর এই সমস্ত তথ্যকে তাহলে দেশে নিয়ে যাবার কি কোনো ব্যবস্থাই নেই? দেখুন, 1979 সালে আমি যখন লন্ডনে আসি সুভাষবাবুর ওপরে কাজ করতে, তখন ইন্ডিয়া অফিস লাইব্রেরির দ্য ডাইরেক্টর মিস্টার ব্লুমফিল্ড উনি আমাকে চায়ের নিমন্ত্রণ করেন, এবং এই নিমন্ত্রণ রাখতে গিয়ে তখন এই প্রসঙ্গ আমি তুলি যে আমাদের পক্ষে, সাধারণ ভারতীয়দের পক্ষে ইন্ডিয়া অফিসে এসে কাজ করা অত্যন্ত খরচা সাপেক্ষ, এবং এটা স্বপ্নেও ভাবা যায় না। তো এরম কি কোনো ব্যবস্থা করা যায় না যাতে এখানকার যে দলিল বা নথিপত্র আছে সেগুলো আমাদের দেশে যেতে পারে? তিনি আমাকে বললেন যে এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে হয়েছে, এবং ঠিক হয়েছে, মাইক্রোফিল্ম করে এখানকার কপিগুলো ওদেশে যাবে, এবং ওদেশে যে সমস্ত আবার এই বিষয়ে নথিপত্র আছে সেগুলো এখানে আসবে, কিন্তু এইখানকার নথিপত্র তারা কিছুতেই ছাড়বেন না। তেমন কিছু হলে তো মনে হয় আপনার মতো গবেষকদের পক্ষে একটা বিরাট কাজ হবে। বিরাট কাজ হবে। তবে আমি একটা বলি ব্যক্তিগত অসুবিধার কথা, মাইক্রোফিল্ম যাদের চোখ খারাপ তাদের পক্ষে মাইক্রোফিল্মের উপর বেস করে কাজ করা একটু শক্ত, কারণ আমি নিজে ভুক্তভোগী। বরঞ্চ যদি ফটোকপি, জিরক্স এগুলো যায় তাহলে আমার মনে হয় ভালো হবে। তবে বোধহয় সেটা বেশি এক্সপেন্সিভ। আমি জানি না মাইক্রোফিল্ম বেশি এক্সপেন্সিভ না এটা, কারণ আমি ফটোকপি নিজেও করেছি। কিন্তু ফটোকপি যদি পাওয়া যায় বা জিরক্স পাওয়া যায়, তাতে স্কলারদের কাজ করতে যত সুবিধা, চোখ যাদের খারাপ তাদের পক্ষে মাইক্রোফিল্মে রেখে কাজ করতে বেশ অসুবিধা হবে বলেই আমার মনে হয়। আপনি যে বিষয়বস্তু নিয়ে কাজকর্ম করেছেন বা করছেন, অন্য কোনো বাঙালি সেই ধরনের বিষয়বস্তু নিয়ে নাড়াচাড়া করেছেন? কিছু করতে শুরু করেছেন, এবং আমি বলতে পারি যে আমি নেতাজি থ্রু জার্মান লেন্স বইটা যখন লিখি, এবং এটা বর্তমানে 4র্থ সংস্করণ প্রকাশিত হতে যাচ্ছে, এই যে একটা নতুন দিক আমি খুলে দিয়েছে যে আমাদের দেশে মনীষী বা আমাদের দেশের দেশপ্রেমিকরা তো নিশ্চয়ই আমাদের চোখে বড়, কিন্তু বিদেশে যে নথিপত্র বা দলিল রয়েছে সেগুলো যদি আমরা বিচার করে এটাকে আরও বেশি ভালোভাবে প্রতিষ্ঠা করতে পারি যে তারা পৃথিবীতে যারা গণ্যমান্য ব্যক্তি রয়েছেন তাদের একজন, তাহলে আমার মনে হয় কাজটা আরও সুন্দর হবে। এবং আমি বলতে পারি যে এরপরে আমি এই দুবারে দেখলাম কিছু ভারতীয়, বিশেষ করে বাঙালি ছেলেদের, তারা এসে এইভাবে নথিপত্র ঘাঁটতে শুরু করেছেন। আপনাদের এই সমস্ত প্রচেষ্টা সার্থক হোক সেই আশাই করব। নন্দ মুখার্জি, অসংখ্য